সূর্য যখন ঢাকার আকাশে প্রথম আলো ফেলছে, রাজপথে নেমেছে এক অদ্ভুত নীরবতা। যে নীরবতার পেছনে লুকিয়ে থাকে রাজনীতির সবচেয়ে পুরনো এবং কঠিন দিনগুলোর এক বিস্ফোরক খবরের সাথে। জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এখন এক গভীর সংকটে পতিত হয়েছে, যা ইতিমধ্যে অনেকের জন্য অবিশ্বাস্য হয়ে উঠেছে। এই সংকটের মূল কারণ হল এনসিপি, এলডিবি এবং এবি পার্টির মতো তিনটি নতুন রাজনৈতিক শক্তিকে জোটে স্থান দেওয়ার প্রশ্ন নিয়ে যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। ৪০টি আসন ছাড়ার এই সিদ্ধান্ত আজ জোটকে দুই ভাগে ভেঙে দিয়েছে। সমস্যাটি প্রথম নজরে শুধু একটি গাণিতিক হিসাব মনে হলেও আসলে এটি রাজনীতির সবচেয়ে বড় শক্তি, অহংকার এবং মর্যাদার লড়াই। জামাতের প্রস্তাব ছিল অত্যন্ত সাবধানে তৈরি। তারা নিজেদের ১৬টি আসন ছাড়বে, ইসলামী আন্দোলন ছাড়বে আরও ১৬টি, এবং খেলাফতে মজলিস এবং অন্যান্য ছোট দলগুলো মিলে ৮টি আসন দেবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আসমানি বিস্ফোরণ ঘটেছে। চরমনাইর পীর, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফতে মজলিস একসাথে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। তাদের যুক্তি যদিও সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী। তারা প্রশ্ন করছে এনসিপিকে জোটে আনা হয়েছে জামাতের সিদ্ধান্তে তাদের কোনো সম্মতি না নিয়েই, অনেক ক্ষেত্রে তাদের প্রতিবাদ সত্ত্বেও। তাহলে এনসিপির জন্য আসন কেন আমাদের পকেট থেকে আসবে? কেন জামাত তাদের নিজস্ব বরাদ্দ থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে না? ইসলামী আন্দোলনের নেতৃত্বে যিনি আছেন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়ে দিয়েছেন যে তারা প্রথমে ৫০টি আসন চেয়েছিলেন, সেখান থেকে আপোস করে ৩/৪ হারিয়েছেন, মাত্র ৭৫ আসনের কাছাকাছি সমঝোতায় পৌঁছেছেন। এখন যদি সেখান থেকে আরও ১৬টি আসন নতুনদের জন্য বলিদান দেওয়া হয়, তাহলে তাদের জন্য অবশিষ্ট থাকবে মাত্র ২৯টি। দেশের সবচেয়ে বড় ইসলামী সংগঠনগুলোর একটি হিসেবে এই অবস্থান তাদের জন্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অপমানজনক। মামুনুল হকের নেতৃত্বে খেলাফত মজলিস এই একই সুরেই কথা বলছে। তারা যখন দেশ দুর্দিনে পড়েছিল তখন তারা কোথায় ছিল? এখন যখন নতুন দলগুলো এসে শেষ মুহূর্তে একটা জোটে যোগ দিতে চাইছে, তাদের কি অধিকার আছে আমাদের অংশ থেকে লাভবান হওয়ার? নিজামী ইসলাম পার্টিও প্রায় এই একই সুরেই অনুভূতি প্রকাশ করছে। তাদের দৃষ্টিভঙ্গি থেকে এটি একটি স্পষ্ট বিশ্বাসঘাতকতা, কারণ তারা কঠিন সময়ে জামাতের সাথে ছিল। এদিকে এনসিপির পক্ষ থেকেও একটি দৃঢ় অবস্থান প্রকাশ পেয়েছে। তাদের একজন প্রবীণ নেতা সাংবাদিকদের সামনে সরাসরি বলছেন যে জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটির মানে ইসলামী আন্দোলনের চেয়ে তাদের অন্তত একটি আসন বেশি পাওয়া উচিত। এই দাবি যদিও সাংগঠনিক শক্তির দিক থেকে প্রশ্নবিদ্ধ, কিন্তু রাজনৈতিক সেন্টিমেন্টের দিক থেকে অবশ্যই বাস্তব। জামাতের নিজস্ব সমীক্ষা অনুযায়ী গত জুলাইয়ের গণ আন্দোলনের ফলে তরুণ প্রজন্মের মধ্যে এনসিপির জনসমর্থন প্রায় ৬% পৌঁছেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ জেনারেশন জেড এবং তরুণ ভোটাররা নির্বাচনের এক নতুন শক্তি যোগ করতে পারে। জামাতের দৃষ্টিভঙ্গি থেকে সাংগঠনিক দুর্বলতা থাকা সত্ত্বেও এনসিপির এই গতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঠিক এখানে চরমনাই পীরের আত্মসম্মানে আঘাত পেয়েছে। তারা দেখছেন যে তাদের মাথার উপর একটি দলকে বসানো হচ্ছে শুধুমাত্র তার ভার্চুয়াল জনপ্রিয়তার জন্য। সৈয়দ ফয়জুল করিম, যিনি ইসলামী আন্দোলনের একজন জ্যেষ্ঠ নেতা, একটি যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ফেসবুকের জনপ্রিয়তা এবং ব্যালট বক্সের শক্তি এক নয়। এনসিপির ইউনিয়ন পর্যায়ের কার্যকর কমিটি নেই, তাদের প্রার্থীর সংকট রয়েছে। তাহলে কিভাবে তারা চরমনাইয়ের চেয়ে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য? সামগ্রিক পরিস্থিতি দেখলে মনে হবে যে জামাত এক অসম্ভব সমীকরণের সমাধানে চেষ্টা করছে। ৪০টি আসন ছাড়তে হবে, কিন্তু জামায়াত নিজে মাত্র ১৬টি দিতে পারছে। বাকি ২৪টির জন্য তাদের অন্যদের উপর নির্ভর করতে হচ্ছে। এটি পরিস্থিতিকে সম্পূর্ণরূপে অস্থিতিশীল করে তুলেছে। বাংলাদেশ খেলাফতে মজলিসের চাহিদা ছিল ২২টি আসন। জামাত প্রথমে ১৩টি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, এখন তারা বলছে ২টি কমিয়ে ১১ আসন। এটি শুধুমাত্র সংখ্যার পরিবর্তন নয়, এটি এক প্রকার বিশ্বাসভঙ্গ, যা দীর্ঘমেয়াদী সম্পর্ককে নষ্ট করতে পারে বলে অনেকেই মনে করছেন। আরও চিন্তার বিষয় হলো প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া। জামায়াত মোট ২৭৮ আসনে একটি সমঝোতায় পৌঁছেছে, কিন্তু বাকি ৫২ আসন এখনও বিতর্ক চলছে। জামায়াত এই ক্ষেত্রে জরিপ ভিত্তিক প্রার্থী নির্ধারণ করতে চায়, কিন্তু শরিক দলগুলো এটি সম্পূর্ণভাবে বিরোধিতা করছে, কারণ তারা জানে যে জরিপের জামাত এবং এনসিপি প্রাধান্য পাবে এবং ছোট দলগুলো পিছিয়ে থাকবে। প্রার্থী নিবন্ধনের জন্য মাত্র ১৫ দিন অবশিষ্ট থাকায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। জামাত এবং ইসলামী আন্দোলন উভয়ই প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে।
এর ফলে এমনকি জোটের সদস্যরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়েছে। এবি পার্টির জন্য ফেনী 2 এবং বরিশাল 3 আসনে ছাড় রয়েছে, কিন্তু সেখানেও ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে। তাহলে এবি পার্টি কিভাবে জিতবে যদি চরমোনাই সক্রিয়ভাবে প্রতিরোধ করে? এইসব পরিস্থিতির মধ্যে 20 জানুয়ারি হয়ে উঠেছে জোটের জন্য একটি ডি-ডেট। একটি প্রার্থী প্রত্যাহারের শেষ দিন, এই দিনই হবে সিদ্ধান্তের দিন। জামাত যদি চূড়ান্তভাবে এনসিপিকে 30টি আসন দেয়, তাহলে চরমোনাইয়ের সাথে হয়তো বিদ্রোহের আশঙ্কা অত্যন্ত বেশি। উল্টো দিকে যদি এনসিপিকে কম আসন দেওয়া হয়, তাহলে তরুণদের ভোট হারানোর ঝুঁকিও রয়েছে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুবিধা নেবে প্রধান বিরোধী দল বিএনপি। যদি জোটের সদস্যরা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে ফেলে, তাহলে তৃতীয় প্রার্থী হিসেবে বিএনপি সহজেই জিতে যাবে। এটি জোটের জন্য একটি গভীর কৌশলগত পরাজয় হতে পারে। পরিশেষে জামাত এখন সত্যিকারের একটি কঠিন পরিস্থিতিতে পড়েছে। তাদের পুরনো বন্ধুদের হতাশ করা নাকি নতুন গতিশীল শক্তিকে অগ্রাধিকার দেওয়া, এই দুইয়ের মধ্যে থেকে তাদের মধ্যপথ খুঁজে বের করতে হবে। আগামী 15 দিনে যদি এই সংকট সমাধান না হয়, তাহলে জোট নিজেই নিজের শত্রু হয়ে উঠবেন। শরিকদের জন্য আসন ছাড় দেওয়ার মতো জটিল সমীকরণ মিলিয়ে দেশজুড়ে নিজেদের মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছিল দলটি। তাদের লক্ষ্য ছিল এনসিপি সহ জোটের অন্যান্য শরিকদের সাথে নিয়েই এবারের নির্বাচন লড়াইয়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। কিন্তু সেই স্বপ্নে বড়সড় এক ধাক্কা লেগেছে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনেই। যেন এক অদৃশ্য ঝাপটায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে তাদের সাজানো নির্বাচনী পরিকল্পনা। একের পর এক আসন থেকে আসছে জামাতের হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ প্রার্থীদের মনোনয়ন বাতিলের খবর, যা দলটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা। এই বাতিলের তালিকায় যে নামটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, তিনি হলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান। কক্সবাজার 2 আসন থেকে তাকে দলের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার উপর ভর করে এই আসনটিতে জয়ের স্বপ্ন দেখছিল জামায়াত। কিন্তু আদালত অবমাননা সংক্রান্ত জটিলতা নামক এক অদৃশ্য দেয়ালে আটকে গেল তার নির্বাচনী যাত্রার স্বপ্ন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যখন তার মনোনয়ন বাতিলের ঘোষণা আসে, তখন তা কেবল কক্সবাজারেই নয়, বরং জাতীয় রাজনীতিতে একটি বড় ধাক্কা হিসেবেই প্রতিধ্বনিত হয়। প্রিয় দর্শক, রাজনীতির মাঠে ইসলামী জোটগুলোর এই আসন ভাগাভাগি নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন রাজনীতির মাঠের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।